নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় অমিতাভ বচ্চন। এখন অমিতাভ বচ্চন তখন কলকাতাতে কোনো একটা বেসরকারি চাকরি করছেন। আকাশবাণীতে ইন্টারভিউ দিতে গেছেন ঘোষক বা সংবাদ পাঠক হিসাবে। তখন সেই সময় আকাশবাণী কর্তৃপক্ষ বলে যে আপনার গলা এত খারাপ যে আপনাকে এই কাজে নেওয়া যাবে। সেই সময় মৃণাল সেন একটা ছবি করছেন যার নাম ভুবন সোম, 1969 সাল। সেই ভুবন সোম ছবিতে একদম প্রথম দিকের ভয়েস ওভারটি তার নাম, ছবিতে যার ভয়েস ওভার ব্যবহার করেছেন পরিচালক মৃণাল সেন, তার নাম অমিতাভ বচ্চন। সেই গলা অমিতাভ বচ্চনের অমিতাভ বচ্চনের অভিনয় এবং গলা সম্পর্কে কোনো কথা বলার মতো অবস্থা নেই আমার। তার কারণ তাঁর গলা, ওই ব্যারিটন গলা এবং অভিনয় প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। এবং সেই কাজ করে অমিতাভ বচ্চন একাধিক ইন্টারভিউতে বলেছেন তিনি ফিল্মের এই প্রথম কাজ করে পেয়েছিলেন মাত্র 400 টাকা। অর্থাৎ পরিচালক মৃণাল সেন বুঝেছিলেন তার গলার মাধুর্য, তার গলার ব্যারিটন বয়সের গুরুত্ব, তাই তিনি ভুবন সোমের ছবির শুরুতেই যে ভয়েস ওভারটি ব্যবহার করেন সেটি অমিতাভ বচ্চনের গলায় ব্যবহার করেন। এখন অমিতাভ বচ্চন 1930-এর দশকে ভারতীয় ছবি যখন ক্রমশ সাবালক হচ্ছে, স্টুডিও প্রথা এক পেশাদার সংঘবদ্ধ চলচ্চিত্র শিল্প গড়ে তুলেছে, তখন থেকে এই চলচ্চিত্র বাণিজ্য নিজের তাগিদেই তারকাদের জন্ম দিতে, তাদের তারকাসুলভ ইমেজ নির্মাণ করতে ও রক্ষা করতে তৎপর থেকেছে। চলচ্চিত্র সংক্রান্ত পত্রপত্রিকা, সংবাদপত্রে, সিনেমার পাতা এই কাজের প্রধান কাণ্ডারি হয়ে ওঠে। বাংলায় প্রমথেশ বড়ুয়া, কানন দেবীদের তারকা খ্যাতি গগনচুম্বী হয়েছে। সর্বভারতীয় হিন্দি ছবির ক্ষেত্রেও তাই ঘটেছে। বম্বে টকিজ অশোক কুমার ও দিলীপ কুমারের মতো দুই মহাতারকাকে দর্শকের সামনে হাজির করেছে। হিন্দি বা আঞ্চলিক ছবিতে তারকাদের অভাব কখনোই হয়নি। অমিতাভ অভিনয় এলেন 1960-এর দশকের একদম শেষ লগ্নে। 1970 ও 1980 কার্যত অমিতাভের দশক। তিনি যখন এলেন তখন হিন্দি ছবিতে তারকার কোনো অভাব নেই। বয়স বাড়লেও দিলীপ কুমার আপন উজ্জ্বলতা নিয়ে উপস্থিত। সংখ্যায় অশোক কুমারের মতো না হলেও দিলীপ কুমার ছবি করছেন, বয়সের মানানসই চরিত্রে সফলও হচ্ছেন। রাজেন্দ্র কুমার, কুমার, শাম্মী কাপুর, মনোজ কুমার, ধর্মেন্দ্র প্রমুখরা আছেন। অমিতাভ সমসময়ে আরেক মেগাস্টার রাজেশ খান্না আছেন, মহাতারকা দেবানন্দ আছেন। তার সবচেয়ে সমসময় ধর্মেন্দ্র, জিতেন্দ্র, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, কিছু পরে মিঠুন চক্রবর্তী প্রমুখরা যথেষ্ট আলোচিত এবং দর্শকদের কাছে আদরণীয় হয়েছেন। কিন্তু একথা অনস্বীকার্য যে প্রভাব এবং প্রতিপত্তি বা বলা যেতে পারে জনপ্রিয়তা এরা কেউই অমিতাভ বচ্চনের আশেপাশে নেই। একটা কথা এই প্রসঙ্গে বলতে পারি, একবার জিতেন্দ্রকে কোনো এক ফিল্ম সাংবাদিক বলেছিলেন যে আপনি আপনার সময়ে ফিল্মের তারকাদের র্যাঙ্কিংটা করুন। তখন জিতেন্দ্র বলেছিলেন যে লিখুন 1 অমিতাভ, 2 অমিতাভ, 3 অমিতাভ, 4 অমিতাভ, 5 অমিতাভ, 7, 8, 9, 10 পর্যন্ত অমিতাভ, তারপরে বাকিদের আমাদের কথা আছে। হিন্দি ছবির আর কোনো নায়কের তারকামূল্য, অবস্থান, গুরুত্ব তাঁর মতো নয়। এর মানে এই নয় যে বাকিরা অভিনেতা বা তারকা রূপে অসফল, তাদের গুরুত্বও কোনো অংশ কম নয়। কিন্তু অমিতাভের জনপ্রিয়তা ও প্রভাবের আশেপাশে পৌঁছানো কারো পক্ষেই সম্ভব হয়নি। নতুন সহস্রাব্দে বিবিসির গণভোটে তিনি জিতলেন গ্রেটেস্ট স্টার অফ স্টেজ অর স্ক্রিন খেতাব। তিনি প্রথম জীবিত এশিয়ার লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে, যার মোমের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। 1969 সালে ছবির দুনিয়ায় পা রাখার বছরে 7 হিন্দুস্তানির জন্য সেরা নবাগত নায়কের পুরস্কার পান। আনন্দ ছবিতে সেরা পার্শ্ব চরিত্র অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার। আর এরপর থেকে এই সম্মান তাকে লক্ষ্য করে ছুটেছে বহুবার। 1991 সালে খুদাগওয়া ছবির শুটিংয়ে গেলে আফগানিস্তানের রাষ্ট্রপতি
মোহাম্মদ নাজিবুল্লাহ সে দেশের বিমান বাহিনীর প্রায় অর্ধেক নিয়োগ করেন এই ইউনিটের নিরাপত্তায়। ওই বছরই অমিতাভকে অর্ডার অফ আফগানিস্তান সম্মানে ভূষিত করা হয়, ভূষিত করেন সে দেশের রাষ্ট্রপতি। 2001 সালে তাকে অ্যাক্টর অফ দ্য সেঞ্চুরি সম্মান প্রদান করা হয়। 2007 সালে ফরাসি সরকার সে দেশের সেরা অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার প্রদান করেন এই অমিতাভ বচ্চন। খোদ মার্কিন মুলুকের শপিং মলে তার বিল মেটাতে আসা ভক্তকুলের স্রোত হোক বা সপ্তাহান্তে মুম্বাইয়ে তার বাড়ির সামনে সমবেত হওয়া দর্শন অভিলাষীদের ভক্তকুলদের কথাই হোক, তার জনপ্রিয়তার জয়গাথা তারাই শোনায়। তবে চূড়ান্ত প্রকাশ বোধ হয় 1982 সালে। ওই বছর 26শে জুলাই কুলি ছবির একটি দৃশ্যের শুটিংয়ের সময় সহ অভিনেতা পুনিত ইশারের সঙ্গে সংঘর্ষে আহত হন। তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বোঝেন তার অবস্থা খুবই গুরুতর। তার পেটে অস্ত্রোপচার হয়। কার্যত মাসাধিক কাল তাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলে। এই সময় দেশ জুড়ে অদ্ভুত উদ্বেগ উত্তেজনা সৃষ্টি হয়। হাসপাতালের সামনে জমায়েত, ব্যক্তিগত প্রার্থনা, মন্দির মসজিদ গির্জায় তার জন্য মানত, পূজাপাঠ সব ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে তার সংকটজনক অবস্থার জন্য আকুলতা, দেশব্যাপী মানুষের আন্তরিক আরোগ্য কামনার অকৃত্রিম প্রকাশের কোনো পূর্ব নজির সম্ভবত নেই। অমিতাভকে ঘিরে তৈরি হওয়া শোক ও উৎকণ্ঠার আবহে সারা ভারতকে যেন এক জায়গায় এনে ফেলেছিল। অমিতাভের জনপ্রিয়তা, স্বতন্ত্রতা এখানেই। এখন বলা যেতে পারে যে এরপরে কি হলো। এরপরে যেটা হলো সেটা হচ্ছে টিনু আনন্দের কাছে সত্যজিৎ রায়ের সহকারী পরিচালক হওয়ার প্রস্তাব আসে। টিনু কলকাতায় চলে আসেন আর তার বান্ধবী ডিনা সিং এর কথায় টিনু অমিতাভকে নিয়ে যান খাজা আহমেদ আব্বাসের কাছে। পুরো ছবির জন্য অমিতাভের 5,000 টাকা পারিশ্রমিক ধার্য হয়। সেই সময় কলকাতার অফিসে তার মাস মাইনে ছিল 3,000 টাকা। সাত হিন্দুস্তানি বাণিজ্য সফল না হলেও দীর্ঘকায় পুরুষালী দীপ্তকণ্ঠের অধিকারী এক নায়ককে দর্শক সমালোচকদের পছন্দ হয়েছে। সেরা নবাগতের পুরস্কার জুটেছিল তার ভাগ্যে। অবশ্য এই বছরই এর আগে আরেকটি ছবিতে তিনি কাজ করেন, অভিনয় নয়, ভাষ্যপাঠ। সেই সূত্রে আমি আগেই বলেছি 400 টাকা পেয়েছিলেন। ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল মাইল ফলক। মৃণাল সেনের ভুবন শো। ব্যারিটন কণ্ঠস্বর তাকে জগৎ বিখ্যাত করেছে, অথচ আকাশবাণী বম্বে তাকে ঘোষকের অডিশনে বাতিল করেছিল। আজও প্রবীণ অমিতাভের সঙ্গে ধারাভাষ্য পাঠ করে থাকেন। সত্যজিৎ রায়ের শতরঞ্চি খিলাড়িতে তার কণ্ঠস্বর ব্যবহৃত হয়েছে। সিনেমার গণ্ডি ছাড়িয়ে লালকেল্লা, খাজুরাহ, গোলকুন্ডা প্রভৃতি ঐতিহাসিক স্থানের লাইট অ্যান্ড সাউন্ড শোতে তার গলা ব্যবহার করা হয়েছে। যাই হোক, এরপর অমিতাভ টুকটুক করে কাজ করছিলেন। বাণিজ্যিক ক্ষেত্রে খুব একটা সাফল্য আসছিল না। ঋষিকেশ মুখার্জি 1971 সালে বিশ্ববন্দিত জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়ার ইকিরু অবলম্বনে নির্মাণ করলেন আনন্দ। দারুণ হিট ছবি। নাম ভূমিকায় রাজেশ খান্না। অভিনেতা রূপে নিজের জাত চেনালেন অমিতাভ। তবে সব হিসাব ওলটপালট হয়ে গেল 1973 সালে। সেলিম খান ও জাভেদ আখতারের চিত্রনাট্য নিয়ে প্রকাশ মেরার ছবি জঞ্জির। শোনা যায় 2 চিত্রনাট্যকারের চাপে এই পর্যন্ত প্রায় সাফল্যহীন অমিতাভকে নিতে নিমরাজি হন প্রকাশ মেহরা। এই ছবি ভারতীয় সিনেমায় সুভদ্র সুনাগরিকের নায়কের যুগের অবসান ঘটালো। তৎকালীন হলিউডের চার্লস ব্রনসন, ক্লিন্ট ইস্টউড ছায়ায় গড়ে উঠল অ্যাংরি ইয়াং ম্যান। জঞ্জির কেবল অমিতাভের কেরিয়ারের হালই ফেরালো না, দেশের মূলধারার ছবির জগতে এক নতুন পর্ব যুক্ত করল। তারপর 1970 ও 1980-র দশক জুড়ে বেশিরভাগ সময় রাগী যুবক অমিতাভের অশান্ত পদচারণা। অমিতাভ বচ্চন আর ছবির বাণিজ্যিক সাফল্য হয়ে গেল প্রায় সমার্থক। কেন অমিতাভ, কেনই বা তার আইকন হয়ে ওঠা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে স্বাধীনতা উত্তর সর্বভারতীয় হিন্দি সিনেমার ঝোঁকগুলি নজর করতে হয়। সময়ের সাথে সাথে বহিরঙ্গে বদল এলেও মোটামুটিভাবে এই ফর্মুলার পাল্লাই ভারী থেকেছে। কিন্তু এই সব ফর্মুলার আড়ালে মূলধারার চলচ্চিত্র তার নিজস্ব এজেন্ডা বহাল রেখেছে, তার নিজস্ব আর্থসামাজিক ভাবনাকে সুস্পষ্টভাবে হাজির করেছে, সমাজের রাষ্ট্রের অনুকূল ধ্যান ধারণাকে মনোরঞ্জনের মোড়কে দর্শকের কাছে উপস্থিত করেছে। তাই
রাষ্ট্রীয় জীবনে আর্থসামাজিক পরিবেশের প্রয়োজনীয় পরিবর্তনের সঙ্গে মূলধারার ছবিও তার ভাষ্য বদল করেছে। স্বাধীনতার পর সদ্য স্বাধীন রাষ্ট্রে একটা আশাবোধের সঞ্চার হয়েছিল। প্রায় 200 বছরের গোলামির জ্বালা থেকে মুক্ত দেশবাসী স্বপ্ন দেখেছিল উন্নত জীবনে। দেশভাগ উদ্বাস্তু স্রোত সেই স্বপ্নের গায়ে একদম দাগ ফেলল। তবুও পণ্ডিত নেহেরু দেশবাসীকে এক নতুন স্বপ্নের সওয়ারি করতে পেরেছিলেন। তার পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নতুন জন্ম নেওয়া রাষ্ট্রের নাগরিকদের মনে ধরেছিল। কিন্তু এ সত্ত্বেও 1960-এর দশকে এসে পরিস্থিতি কিছু বদল ঘটল। এই দশকের শুরুতেই ভারত দুবার সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ল। 1962 সালে চীন ও 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধ স্বল্পস্থায়ী হলেও এর প্রভাব মূলধারার ভারতীয় ছবির মননে বিশেষ দাগ কাটে। আপাতমধুর উচ্চকিত মেলোড্রামার কাঠামোর উগ্র জাতীয়তাবাদী ভাবনার প্রকাশ ঘটতে থাকে। ছবির মধ্যে কর্তৃত্ববাদ, ঘোড়ামি, উগ্রতার ছাপ স্পষ্ট হতে থাকে। চেতন আনন্দের হাকিকাতে সময়ের এক উল্লেখযোগ্য ছবি। দেশপ্রেম জাগানো ছবির দরকার হয়ে পড়ে রাম শর্মার সহিত তেমন এক ছবি। কিন্তু 1960-এর দশকের শেষে এসে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বড় বদল ঘটল। স্বাধীনতা প্রাপ্তির 20 বছর পর সেই স্বাধীনতার রংটাই বড় ফিকে হয়ে গেল। দারিদ্র, নিরক্ষতা, অপুষ্টি, বেকারি, জাতিভেদের মতো সমস্যা ভীষণ রকম বাস্তব। এই স্বপ্ন ভাঙার যন্ত্রণা দেশের মানুষের মনে নানা রকম বিক্ষোভের জন্ম দিল। 1967 সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস প্রায় 4% ভোট কম পেল। 9টি রাজ্যে কংগ্রেস ক্ষমতা হারালো। উত্তরপ্রদেশে জিতেও সরকার হাতছাড়ালো। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে লাগলো নানা আন্দোলনের মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সশস্ত্র নকশাল আন্দোলন। আর্থসামাজিক বড় বদল, মূল্যবোধের পরিবর্তন হলো। 1970 এবং 1980-র দশকে দেশের সব বড় শহরগুলিতে অপরাধ জগতের সংগঠিত কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল, বাড়ছিল অপরাধ, চোরাচালান ইত্যাদি ইত্যাদি। এখন জঞ্জির ছবিতে অমিতাভ ছিলেন একজন সৎ পুলিশ অফিসার, যে কোনো মূল্যে সে লড়ে যেতে চায় অপরাধের বিরুদ্ধে। গণতন্ত্রের আইন, গণমাধ্যমের প্রভৃতি স্তম্ভগুলি যে কাজ পেরে ওঠে না তা সে একাই করতে চায়। খুঁজে বেড়ায় এক মুখোশ পড়া আততায়ীকে, যার হাতে একটা চেন আছে। 1975 সালে মুক্তি পায় দিওয়ার ও সোলে। যশ চোপড়ার দিওয়ার ছবির কাহিনী নাকি সেলিম ও জাভেদ সংগ্রহ করেছেন ইলাস্ট্রেটেড উইকলি পত্রিকার প্রকাশিত বম্বের তৎকালীন এক ডনের উপর লেখা ফিচার থেকে। ভালো ছেলে পুলিশ অফিসার রবি, শশী কাপুর, আর মন্দ ছেলে অপরাধ জগতের যুক্ত বিজয়, অমিতাভ বচ্চন, আর তাদের আদর্শবান মা নিরূপা রায় পরিচিত এই মেলোড্রামায় সৎ অসতের সাদা কালো দ্বন্দ্ব করতে পারা অমিতাভকে নেওয়ার জন্য সেলিম ও জাভেদ জিদ ধরলেন। পরিচালক অভিনেতা টিনু আনন্দ নিজের চরিত্র ছেড়ে দেন বন্ধু অমিতাভকে। সত্যজিৎ রায়ের 5টি ছবির সহকারী পরিচালক বহুবার এই প্রশ্নের মুখোমুখি হন, সেই রোলটা করলে অমিতাভ যে জায়গায় আছেন আপনি তো সেই জায়গায় থাকতেন। টিনু আনন্দ এই প্রশ্নের উত্তর দিয়েছেন, মোটেই না, এটা ঘোরতর অবাস্তব। সবাই অমিতজির মতো ভাগ্য নিয়ে জন্মায় না, আর অমিতাভ বচ্চন ইজ অমিতাভ বচ্চন, ওটা একজনই হয়। ওনার মতো খুব কমই অভিনেতা আছেন যারা নিজেদের কাজটা এরকম ডেডিকেশন দিয়ে করে থাকেন। সুতরাং এটা আমার স্বপ্নেও ভাবা অনেক দূর ব্যাপার। অমিতাভ যখন রাগী যুবক রূপে পর্দা কাঁপাচ্ছেন তখনকার জন্য ছবিগুলির দিকে তাকালে বোধহয় এর উত্তর পাওয়া যাবে। আনন্দে ডাক্তার ভাস্কর ব্যানার্জি কিন্তু একজন রাগী যুবক। সৎ আদর্শবান প্রাজ্ঞ এই তরুণ ডাক্তারবাবু জানে এদেশের সাধারণ গরিব মানুষের চিকিৎসার প্রধান অন্তরায় দারিদ্র, অপুষ্টি, অন্যায়, লোভ, এক কথায় এই পুরো ব্যবস্থা যা ভাস্কর পাল্টাতে পারবে না তা সে প্রায় চেষ্টা করে। মুখার্জি পরিচালিত এই ছবিতে অমিতাভ চরিত্রটি যেভাবে গড়েন পরিচালক, তাতে যে পরিণত অভিনেতার লক্ষণ ফুটে ওঠে তা সেই সময় ফিল্মফেয়ার পুরস্কার নির্বাচকদের চোখ এড়িয়ে যায়। কার্যত হৃষিকেশ বাবুর ছবিতে শান্ত, বিষণ্ণ, আত্মনিমগ্ন চরিত্রগুলিতে যে অমিতাভকে আমরা দেখি তা তার অভিনয় ক্ষমতার অতল গভীরতাকেই ইঙ্গিত করে। অভিমানে গায়ক সুবীর কুমার, হেমা খারামের তরুণ শিল্পোদ্যোগী ভিকি চরিত্র, তাঁর অভিনয়ে সাবলীলতার প্রমাণ। শোলে আর দিওয়ারের সঙ্গে ওই একই বছরে মুক্তি পেয়েছে হৃষিকেশ মুখার্জি পরিচালিত চুপকে চুপকে আর মিলি। চুপকে চুপকে ছবির তরুণ বটানির অধ্যাপক বা মিলির অবসাদগ্রস্ত সদাবিষণ্ণ শেখর চরিত্রগুলি দর্শকদের পক্ষে বলা সম্ভব। হৃষিকেশ বাবু বেমিসাইল ছবিতে চরিত্রটি মানসিক দ্বন্দ্ব যেভাবে অমিতাভ পর্দায় হাজির করেন, ভারতীয় চলচ্চিত্রে তার তুলনা খুব বেশি পাওয়া যাবে। সব মানুষের মতো অমিতাভের জীবনেও দুঃসময় এসেছে, আবার তাকে তিনি অতিক্রম করেছেন। তবে তার জীবনে সবচেয়ে কম আলোচিত অধ্যায় সম্ভবত তার রাজনৈতিক পর্ব। 1984 সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে এলাহাবাদ
লোকসভা থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। এমনিতেই ইন্দিরা গান্ধীর মৃত্যুজনিত সহানুভূতির হাওয়ায় কংগ্রেস 4 শতাধিক আসনে জয়ী হয়, আর এলাহাবাদে অমিতাভ ফেনোমেনা যুক্ত হয়, আরও ব্যবধান বাড়ে। কিন্তু সাংসদ রূপে তার ভূমিকা ছিল শোচনীয়। গদির উপর বিস্ফোরণের মতো রাজীব গান্ধী সরকারের ওপর ওটা বোফোর্স দুর্নীতির অভিযোগের সঙ্গে অমিতাভ ও তার ভাই অজিতাভের নাম জড়িয়ে যায়। বিরক্ত অমিতাভ সংসদ থেকে 1987 সালে ইস্তফা দেন। সাফল্যের মধ্যে কোনো বিশেষ 1990-এর সূচনায় অগ্নিপথ বা হাম বাণিজ্য সফল ছবি, কিন্তু 80-র দশকের শেষ থেকে বদলে যাওয়া অর্থনীতি আর রাজনীতি হিন্দি ছবির জগৎকে সম্পূর্ণ এক নতুন আঙ্গিকে নিয়ে এলো। এই সময় তার ব্যবসার ব্যর্থতা, এবিসিএলের পতন, এসব যেমন হয়েছে তেমনই পাল্টেছে ছবির জগৎ। এই সময় ভারতীয় সিনেমার দুটি ঘটনা বিশেষ প্রভাব ফেলে। প্রথমটি যদি হয় উদার অর্থনীতিবাদ, আর দ্বিতীয়টি হলো দেশের হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান। শপিং মল, মাল্টিপ্লেক্স, অনলাইন বুকিংয়ের জগতে ভারতীয় চলচ্চিত্রের এতদিনের পৃষ্ঠপোষক আমজনতা বিলকুল বাতিল হয়ে গেল। নয়া অর্থনীতির হাতে গড়ে ওঠা নব্য মধ্যবিত্ত হয়ে উঠল টার্গেট অডিয়েন্স। দেশের বাইরে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের কাছে হিন্দি ছবি বাজারজাত করতে চলচ্চিত্রের বিষয় আর আঙ্গিকে এলো বিশাল পরিবর্তন। এই নব্যকালের নতুন আইকন শাহরুখ খান। এই সময়ের ছবি অমর, আকবর, অ্যান্টনি, রোমান্টিক সৌভাতৃত্ব ভুলে রোজা বা প্রহারের মতো ছবি তৈরি হতে থাকবে। কিন্তু একটা কথা বলতে হবে যে অমিতাভের যে উত্থান 70 বা 80-র দশকে, সেই সময় দেশে যে সার্বিকভাবে দুরবস্থা চলছিল, দারিদ্র, বেকারি, অনাহার, এই সমস্ত চলছিল, সেখান থেকে মানুষ কাউকে একটা আশ্রয় চেয়েছিল। অমিতাভ রাগী যুবক, অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ, তিনি একাই সমস্ত সমস্যার সমাধান করে দেন। অতএব দর্শক অমিতাভের মধ্যে একজন সমস্যা সমাধানকারী মানুষকে দেখতে পেয়েছিল। তাই তারা দলে দলে অমিতাভের ছবি দেখতে যায়। সমাজ পরিবর্তন হতে থাকে। সমাজ যদিও বাস্তবে পরিবর্তন হচ্ছিল না, কিন্তু পর্দায় সমাজের পরিবর্তন হতে থাকে। দুষ্টু লোকেরা শেষ হয়ে যায়, ভালো লোকেরা জয়লাভ করে। সমাজে একটা পরিবর্তনের হাওয়া চলে, সেটা সিনেমায়, কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবে যেটা মানুষ চেয়েছিল, যেটা উইশ ফুলফিলমেন্টের স্টোরি বলা যেতে পারে, ইচ্ছে পূরণের গল্প, সেটা অমিতাভ বচ্চন তার অ্যাংরি ইয়াং ম্যান ইমেজের মাধ্যমে ছবির পর ছবিতে, জঞ্জির, দেওয়ার, শোলে, ছবির পর ছবিতে সেই কাজটাই করে গেছে। এখন এই জায়গা থেকেই অমিতাভকে আলোচনা করতে হবে। একজন অভিনেতার মূল্যায়ন করা সত্যিই জটিল কাজ। চলচ্চিত্রে যে অভিনয় স্বাভাবিক বা বাস্তবোচিত বলে প্রশংসিত হয়, আগামীকাল তা ম্যানারিজমে আক্রান্ত বলে মনে হয়। স্যার অলিভার বা মার্লন ব্র্যান্ডোর মতো প্রবাদ প্রতিম অভিনেতার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। অমিতাভ তার কিছু প্রিয় ম্যানারিজম নিজের সিগনেচার উপস্থিতিতে পরিণত করেছেন। বাণিজ্যিক শিল্প জগতে সাধারণ নিয়মে সেগুলি পৌনঃপুনিক ব্যবহার করেছেন, কিন্তু নিয়মিত তিনি নিজেকে বদলেছেন, ভেঙেছেন, নতুন করে গড়েছেন। নতুন সহস্রাব্দে তার অভিনীত চরিত্রগুলির উজ্জ্বলতা চরমে উঠেছে। ব্ল্যাক, খাকি, পিকু, সরকার, পিঙ্ক, এর মধ্যে ছবিতে তার অভিনয় নৈপুণ্যের শিখরে উঠেছে। সরকার রাজ ছবিতে পুত্রের মৃত্যুর পর সরকার শারীরিক অভিনয়ে যে ভয়ঙ্কর নৃশংসতার প্রকাশ ঘটান, দৃশ্যমান সব পেশিগুলি নিয়ন্ত্রণ করে যে দৃশ্যগত উপস্থাপন করেন, তার তুলনা আমাদের ছবিতে বিরল। রাগী যুবকের পর্বেই চরিত্রগুলিতে কমেডির ছোঁয়া দর্শক ধন্য করেছেন। নিজ কণ্ঠস্বরের মূল্য তিনি জানেন, তাই আজও সংলাপ বলা নিয়ে তাঁর এত খোঁতখুঁতান। ভারতের প্রচলিত ব্যবস্থার পক্ষে জনমত ও বিশ্বাস গড়ে তুলতে ও তাকে রক্ষা করতে আজও চলচ্চিত্র অপ্রতিম। 1960-এর দশকে শেষ ও 1970-এর দশকের শুরুতে স্বাধীনতার স্বপ্নভঙ্গের কালে সমাজের পুঞ্জীভূত ক্ষোভের নিঃসরণের প্রয়োজনে রাগী যুবকের আগমন আবার নয়া উদারবাদের রং মেখে সময়ে বিগ বিয়ের উত্থান। দুবারই দরকারি আইকনকে খুঁজে পাওয়া গেছে অমিতাভ বচ্চন নামক প্রতিভাবান, পরিশ্রমী, কর্মনিষ্ঠ, চরম বুদ্ধিমান মানুষটির মধ্যে। সময়ের সঙ্গে স্রোতের অনুকূলে নিশ্চিত লক্ষ্য নিয়ে ভাসমান হওয়ার নাম অমিতাভ হরিবংশ রায় বচ্চন, এটাই তার পুরো নাম। এখন আমার
এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।